গত কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উথালপাথাল শুরু হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা একের পর এক সরকারকে গদিছাড়া করছে জনগণ। আরও নির্দিষ্ট করে বললে জেনারেশন জেড বা তরুণ প্রজন্ম। এ ধারা শুরু হয়েছিল ২০২২ সালে শ্রীলঙ্কা থেকে। এরপর বাংলাদেশ, সবশেষ যোগ হল নেপাল। মজার বিষয় হলো শ্রীলঙ্কায় রাজাপাকসে সরকারের পতন হয়েছিল জুলাই মাসে, বাংলাদেশের হাসিনা সরকারের পতন হয় আগস্ট মাসে, আর নেপালে ওলি সরকারের পতন হলো সেপ্টেম্বরে। এটি কি কেবল কাকতালীয়? একে কি বলা যায় চেইন অফ রিয়াকশন, নাকি ক্যালেন্ডারিক প্যাটার্ন? যদি এমন কিছুই হয় তাহলে পরবর্তী শিকারকে? সেটি কি অক্টোবর মাসেই ঘটবে, বা অক্টোবরের কোন বছরে? একই সঙ্গে অনেক প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দিবে। তার আগে জেনে নেওয়া যাক কিভাবে আগের আন্দোলনগুলো দক্ষিণ এশীয় নেতাদের ক্ষমতাচ্যুতির দিকে নিয়ে গেল। ২০২২ সালের মাঝামাঝি নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। ওই বছরের মার্চ থেকে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট দেখা যায় দেশটিতে। মুদ্রাস্ফীতি বেড়ে যায়, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং শুরু হয়, আর মুদ্রার হয় ব্যাপক অবমূল্যায়ন। তখন ক্ষমতায় ছিলেন রাজাপাকসে পরিবারের দুই প্রভাবশালী ভাই, প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে এবং প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। অর্থনীতির চরম দুর্দশার জন্য দেশটির জনগণের ক্ষোভ গিয়ে পড়ে সরকারের ওপর। গোতা গো হোম স্লোগানে মুখরিত হয় শ্রীলঙ্কা। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে জরুরি অবস্থা জারি করা হয়, দেওয়া হয় কারফিউ, কিন্তু শেষ রক্ষা হয়নি। ৯ জুলাই আন্দোলনকারীরা প্রেসিডেন্ট হাউস দখল করে নেয়। প্রধানমন্ত্রীর বাসভবনেও দেওয়া হয় আগুন। পতন হয় রাজাপাকসে পরিবারের। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে বিতর্কিত নির্বাচনে চতুর্থবারের মতো জয়ী হন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যে তার দীর্ঘদিনের শাসন ভেঙে পড়ে। শুরুটা হয়েছিল ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন দিয়ে। জুলাইয়ে ছাত্র আন্দোলন থামাতে কঠোর দমনপীড়ন চালায় তৎকালীন প্রশাসন, কিন্তু তাতে আন্দোলন থেমে না গিয়ে আরও বড় আকার ধারণ করে, সরকার বিরোধী রূপ নেয়। আন্দোলনকারীদের মূল দাবি হয়ে ওঠে একটাই, হাসিনার পদত্যাগ। প্রথমে হাসিনা দৃঢ় অবস্থান নেন এবং সেনাবাহিনীকে আন্দোলনকারীদের সরাসরি দমনের নির্দেশ দেন, কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারেননি। ৫ আগস্ট পদত্যাগ করেন এবং হেলিকপ্টারে করে ভারত পালিয়ে যান। ২০২৪ সালের জুলাইয়ে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী হিসেবে ফের ক্ষমতায় আসেন নেপালে। তবে তার সরকারের শুরুটা যেন অস্থিরতাই হয়েছিল। চূড়ান্ত সংকট আসে ২০২৫ সালের আগস্ট মাসে, যখন সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ২ ডজনের বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে। এতে ক্ষুব্ধ হয় তরুণ প্রজন্ম। দুর্নীতি, বৈষম্য ও কর্মসংস্থানের অভাবে তারা আগেই অসন্তুষ্ট ছিল। এবারে নিষেধাজ্ঞা ছিল শেষ ধাক্কা। গত ৮ সেপ্টেম্বর হাজার হাজার মানুষ কাঠমান্ডু সহ সারা দেশের রাস্তায় নেমে আসে। বাংলাদেশের মতো নেপালেও নিরাপত্তা বাহিনী কঠোর দমন অভিযান চালায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ৯ সেপ্টেম্বর বিক্ষোভ অব্যাহত রাখে আন্দোলনকারীরা। তারা পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়, সাবেক প্রধানমন্ত্রী সহ শীর্ষ কয়েকজন নেতার বাড়িতে হামলা চালায়। শেষ পর্যন্ত চাপের মুখে পদত্যাগ করেন ওলি। এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। জেনজি বিক্ষোভে উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী দেশ ভারতেও। ১০ সেপ্টেম্বর দেশটির বিহার রাজ্যে রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী। তাদের আন্দোলনে অচল হয়ে পড়ে শহরের বেশ কিছু রাস্তা। তাহলে প্রশ্ন থেকেই যায়, পরবর্তী দেশ কোনটি? তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।